আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমরা আজকে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ১০ম অধ্যায় আর্থিক বিবরণী নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 3-র বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। খেয়াল করে দেখো, আমাদের টাইপ 3-তে আমরা রেখেছি, আমাদের টাইপ 3-তে আমরা মূলত আলোচনা করব আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কিত বহু নির্বাচনী প্রশ্নগুলো। আমাদের এই টাইপ 3-তে আমরা আমাদের এই সাজেশন বইয়ের আমরা 41 থেকে 67 নাম্বার বহু নির্বাচনী প্রশ্নগুলো আলোচনা করব। আমরা কথা না বাড়িয়ে একদম প্রথম প্রশ্নটাতে চলে যাই। আমাদের 41 নাম্বার প্রশ্নে কি বলা রয়েছে দেখো, বলা রয়েছে দেনাদার আর্থিক অবস্থার বিবরণীতে কোন অংশে থাকে। আমরা সবাই জানি দেনাদার, প্রাপ্য হিসাব, বিক্রয় খতিয়ানের জের, এগুলো সবই আমার জন্য একটা সম্পদ এবং এই জিনিসগুলো থাকে হচ্ছে আমার সম্পত্তির পাশে। এবং সম্পত্তির মধ্যেও আমাদের আবার দুইটা সেগমেন্ট করা থাকে, একটা থাকে চলতি সম্পত্তি, একটা থাকে স্থায়ী সম্পত্তি। তো যেহেতু দেনাদার বা প্রাপ্য হিসাব বা বিক্রয় খতিয়ানের জের, এটার উপযোগিতা বা কার্যকারিতা 1 বছরের কম সময়ের জন্য থাকে, এই কারণে এটাকে আমরা বলি একটা চলতি সম্পত্তি। তাহলে এটা কোন অংশে থাকবে? এটা থাকবে হচ্ছে চলতি সম্পত্তির অংশে। আচ্ছা, এরপরে বলেছে স্বল্প সময়ের মধ্যেই উপযোগিতা নিঃশেষ হয়ে যায়। স্বল্প সময়ের মধ্যেই কোনো একটা জিনিসের উপযোগিতা বা কার্যকারিতা নিঃশেষিত হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, শেষ হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। কোন জিনিসগুলো? দেখো, দালান কোঠার ভাড়া, এটা আমাদেরকে প্রতি মাসেই দিতে হয়। অর্থাৎ আমি যদি 1 মাসে আমার দালান কোঠার ভাড়া দেই, অপর মাস আসতে আসতে ওই দালান কোঠার ভাড়াটার উপযোগিতা বা কার্যকারিতাটা নিঃশেষিত হয়ে যায়, আমাকে নতুন করে আবার ভাড়া প্রদান করতে হয়। এরপর দেখো অগ্রিম প্রদত্ত খরচ, এটাও কিন্তু আসলে আমাদের একটা নির্দিষ্ট সময় পরে 1 মাস বা আমরা বলতে পারি হচ্ছে 3 মাস বা আমরা বলতে পারি 6 মাস পরে এটার উপযোগিতাটা কিন্তু শেষ হয়ে যায়। এরপরে শেয়ারে বিনিয়োগের লভ্যাংশ, দেখা যায় যে আমরা হয়তো বা প্রতি মাসে বা প্রতি 2 মাসে একবার এরকম করে কিন্তু আমরা শেয়ার থেকে লভ্যাংশ পাইতে থাকি, তাই না? তাহলে এই জিনিসগুলোরও কিন্তু উপযোগিতা বা কার্যকারিতা আমাদের 1 বছরের কম থাকে। তো এই যে স্বল্প সময়ের মধ্যেই উপযোগিতা নিঃশেষিত হয়ে যায়, সেটা কি? দালান কোঠার ভাড়া, অগ্রিম প্রদত্ত খরচ এবং শেয়ারে বিনিয়োগের লভ্যাংশ। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1, 2 এবং 3। এরপর আমরা চলে যাব 42-এর পরে আমাদের প্রশ্ন নাম্বার 43। আমাদের 43 নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, বলা আছে যে প্রাপ্য সুদ আর্থিক বিবরণীর কোন অংশে থাকে। দেখো, প্রাপ্য সুদ মনে রাখবা, এই প্রাপ্য এটার ইংরেজি হচ্ছে রিসিভেবল। প্রাপ্য এটার ইংরেজি হচ্ছে কি? রিসিভেবল। আমি ভবিষ্যতে পাবো, আমি ভবিষ্যতে পাবো প্রাপ্য, তাই না? এইটা হচ্ছে আমাদের জন্য একটা সম্পদ। যেহেতু প্রাপ্য সুদ, এটার উপযোগিতা বা কার্যকারিতাটা আমার প্রতিষ্ঠানে 1 বছরের কম থাকবে, এই কারণে এটা আমার জন্য একটা চলতি সম্পদ। তাহলে 43 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। তারপরে বলা রয়েছে কোনটি দীর্ঘমেয়াদী দায়। ভাইয়া, দীর্ঘমেয়াদী দায় মানে হচ্ছে যেই সকল লিয়াবিলিটিজের বা যে সকল দায়ের উপযোগিতা বা কার্যকারিতা 1 বছরের অধিক সময়ের জন্য থাকে, তাকে আমরা বলি হচ্ছে লং টার্ম লিয়াবিলিটিস বা দীর্ঘমেয়াদী দায়। তুমি একটু খেয়াল করে দেখো, ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওডি, এটার মেয়াদ কিন্তু 1 বছরের কম। এই 1 বছরের কম। পাওনাদার বা প্রদেয় হিসাব, এটার উপযোগিতা বা কার্যকারিতাটাও কিন্তু 1 বছরের কম। অনুপার্জিত আয়, এটার উপযোগিতা বা কার্যকারিতাটাও কিন্তু কি 1 বছরের কম। শুধুমাত্র ডিবেঞ্চার, যেটার আরেক নাম হচ্ছে ঋণপত্র, এই ডিবেঞ্চার যেটা আরেক নাম কি? আরেক নাম হচ্ছে ঋণপত্র, এইটার উপযোগিতা বা কার্যকারিতাটা আমার 1 বছরের অধিক। তাহলে 44 নম্বর প্রশ্নের উত্তর কি হবে ভাইয়া? 44-এর উত্তর হবে হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নাম্বার 45-এ। বলা আছে মোট ব্যয়ের সাথে যোগ করা হয় কোনটি? মোট ব্যয়ের সাথে আমরা প্রত্যাশিত মুনাফা যোগ করি, যোগ করলে আমাদের নিট বিক্রয় বের হয় বা
মোট বিক্রয় মূল্য বের হয়। দেখো আমার একটা পণ্যদ্রব্য উৎপাদন করতে বা একটা পণ্যদ্রব্য আমার নিজের কাছে নিয়ে আসতে মোট যত টাকা খরচ হয়েছে ওই খরচের সাথে আমি আমার এক্সপেক্টেড প্রফিটটা যদি যোগ করে দেই তাহলে কিন্তু ওই পণ্যের বিক্রয় মূল্যটা বের করা সম্ভব। তাহলে কিন্তু ওই পণ্যের বিক্রয় মূল্যটা বের করা সম্ভব, তাই না? তাহলে আমি কি করি ভাইয়া, মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করলে আমরা বিক্রয় মূল্য পাই। তার মানে মোট ব্যয়ের সাথে যোগ করতে হবে প্রত্যাশিত মুনাফা। আচ্ছা, এরপর বলা আছে নিচের কোনটি মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে? ভাইয়া সাধারণ সঞ্চিতি এইটা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। উত্তোলনের সুদ এটা মালিকানা সত্ত্ব থেকে বাদ দিতে হয়। উজ্জীবন বীমা প্রিমিয়াম এটা মালিকানা সত্ত্ব থেকে বাদ দিতে হয়। আয়কর এটাও মালিকানা সত্ত্ব থেকে বাদ দিয়ে দিতে হয়। শুধুমাত্র সাধারণ সঞ্চিতি এই অংশটুকু আমরা মালিকানা সত্ত্বের সাথে যোগ করে দিই, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 47-এ। দেখি 47 নম্বর প্রশ্নে কি বলা আছে। বলা আছে আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে। ভাইয়া আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হয় মূলত মূলধন জাতীয় লেনদেনগুলো। কোন জাতীয় ভাইয়া? মূলধন জাতীয় লেনদেন। আমি যদি আরো সহজভাবে বলি তাহলে আমি বলতে পারি সম্পদ আর দায়সমূহ এগুলো কি হয় আমার আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হয়, তাই না? তাহলে এখানে দেখো সম্পদ ও দায় কি কি আছে। মেশিনারিজ ক্রয় এইটা আমার জন্য একটা সম্পদ, এটা আমার জন্য একটা সম্পদ। ঋণ এইটা আমার জন্য একটা দায়, তাই না? পণ্য বিক্রয় এটা আমার জন্য একটা আয়। তাহলে ভাইয়া আর্থিক বিবরণীতে লিপিবদ্ধ হবে কোন ধরনের লেনদেনগুলো? লিপিবদ্ধ হবে হচ্ছে সম্পদ ও দায়বাচক লেনদেনগুলো। তাহলে এখানে লিপিবদ্ধ হবে সম্পদ কোনটা আছে ভাইয়া? মেশিনারিজ ক্রয়। আর হচ্ছে দায় আছে হচ্ছে ঋণ। তাহলে 2 আর 3 কই আছে ভাইয়া? গ নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হবে গ। এরপর আমরা চলে যাই আর্থিক অবস্থার বিবরণীর ইংরেজি রূপ কি? আর্থিক অবস্থার বিবরণীর পূর্ণ রূপ হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। আর্থিক অবস্থার, দেখো আর্থিক মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল, বিবরণী মানে হচ্ছে স্টেটমেন্ট, আর অবস্থার মানে হচ্ছে পজিশন, তাই না? তাহলে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আর্থিক বিবরণীর ইংরেজি নাম, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 49 নাম্বার প্রশ্ন আমাকে বলেছে যে অস্পর্শনীয় সম্পদ হলো। ভাইয়া অস্পর্শনীয় সম্পদ মানে এমন কিছু সম্পদ, এই আনটাচেবল অ্যাসেটগুলোকে আমরা আসলে খালি চোখে দেখতে পাই না, আমরা আসলে ওই জিনিসগুলোকে ধরে বা ছুঁয়ে দেখতে পাই না। এই যে যেই ধরনের সম্পত্তিগুলোকে দেখা যায় না, যে সকল সম্পত্তিগুলোকে ধরা বা ছোঁয়া যায় না, ওই সম্পত্তিগুলোকে আমরা বলি অস্পর্শনীয় সম্পদ বা আনটাচেবল অ্যাসেট, তাই না? এগুলো কি কি ভাইয়া? এই আনটাচেবল অ্যাসেটের মধ্যে আছে হচ্ছে সুনাম, আছে হচ্ছে আমাদের প্যাটেন্ট, সুনামের পরে এটার মধ্যে আছে হচ্ছে আমাদের প্যাটেন্ট, এটার মধ্যে আমাদের আছে হচ্ছে ট্রেডমার্ক, এই সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, আর হচ্ছে আমাদের কপিরাইট, এই আর হচ্ছে কি আমাদের কপিরাইট। এগুলো সবই হচ্ছে কি আমার আনটাচেবল অ্যাসেট। তাহলে এই সম্পত্তিগুলোর মধ্যে কি কি আছে? প্যাটেন্ট আছে। এই সম্পত্তিগুলোর মধ্যে কি আছে? ট্রেডমার্ক আছে। আলমারি কিন্তু আমার অস্পর্শনীয় সম্পদ না, আলমারি আমার স্পর্শনীয় সম্পদ, টাচেবল অ্যাসেট। কারণ আলমারি বা আসবাবপত্র এগুলোকে আমরা ছুঁয়ে দেখতে পারি, এগুলোকে আমরা ধরে দেখতে পারি, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কোথায় আছে ভাইয়া? ক নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক। এবার বলা আছে নিচের কোনটি সঠিক মুনাফা মূলধনের অংশ না? মুনাফা মূলধনের অংশ না, মুনাফা মালিকানা সত্ত্বের একটা অংশ। মুনাফা মূলধন হ্রাস ঘটায় না, মুনাফা মূলধনের বৃদ্ধি ঘটায়। মূলধন শুধুই মুনাফা থেকে আসে না, মূলধন মুনাফা থেকে আসে না। উত্তোলন মূলধনের হ্রাস ঘটায়। হ্যাঁ, আমি মালিক যদি উত্তোলন করে তাহলে মালিকের বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ ব্যবসায় থেকে হ্রাস পায়, ব্যবসায় থেকে কমে যায়, তাই না?
তাহলে 50-এর উত্তর কত? 50-এর উত্তর হচ্ছে ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার 51-তে। 51 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি। বলা আছে আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে। ভাইয়া আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে মূলধন জাতীয় প্রাপ্তি, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এই দুইটা। তাহলে 1 আর 3 কই আছে? 1 আর 3 হচ্ছে খ নাম্বারে। আর মুনাফা জাতীয় লেনদেন লিপিবদ্ধ হয় বিশদ আয় বিবরণীতে। এই মুনাফা জাতীয় লেনদেন বা মুনাফা জাতীয় ব্যয় এটা লিপিবদ্ধ হবে কোথায়? লিপিবদ্ধ হবে বিশদ আয় বিবরণীতে। তাহলে উত্তর কত? এটার উত্তর 51-এর উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 আছে খ নাম্বারে, তাহলে খ নাম্বারটা আমাদের জন্য উত্তর। 52 নম্বর প্রশ্ন কি বলেছে? আর্থিক অবস্থার বিবরণীতে প্রথম স্তরে কি লিপিবদ্ধ করা হয়? আর্থিক অবস্থার বিবরণী যখন আমরা প্রস্তুত করি, আর্থিক অবস্থার বিবরণীতে প্রথম দিকে আমরা মোট সম্পত্তি সমূহ লিখি, দ্বিতীয় ভাগে আমরা মোট দায় সমূহ লিখি। তাহলে প্রথম স্তরে লিপিবদ্ধ করা হয় সম্পদ সমূহ। প্রথম স্তরে লিপিবদ্ধ করা হয় কোনটি? সম্পদ সমূহ। নিচের কোনটির দ্বারা কোনটি মুনাফা দ্বারা সৃষ্ট? নিচের কোনটি মুনাফার দ্বারা সৃষ্ট? কোন জিনিসটা আমার মুনাফা থেকে সৃষ্টি হয়েছে? কোন জিনিসটার উৎপত্তি হয় মুনাফার মধ্য থেকে? এটার উত্তর হচ্ছে সাধারণ সঞ্চিতি। এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে সঞ্চিতি। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 54। 54 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি। 54 নম্বর প্রশ্নে বলা আছে কোন হিসাবে ডেবিট ও ক্রেডিট টাকার পার্থক্যকে কি বলে? কোনো একটা হিসাবে ডেবিট ও ক্রেডিট টাকার যে পার্থক্য ওইটাকে বলা হয় উদ্বৃত্ত বা জের, বা আমরা বলতে পারি ব্যালেন্স। আমরা বলতে পারি কি ব্যালেন্স। এটার একটা যে পার্থক্যটা ওইটাকে উদ্বৃত্ত, জের বা ব্যালেন্স যেটাই বলো না কেন। এর পরের প্রশ্নটায় আমরা যাব। এর পরের প্রশ্ন নাম্বার হচ্ছে কত? 55। ভাইয়া 55 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে কোনো নির্দিষ্ট সময় শেষে হিসাবের যে ব্যালেন্স পাওয়া যায় তা হলো। কোনো একটা নির্দিষ্ট সময় শেষে বলেছে, তাই না? কোনো একটা নির্দিষ্ট সময় শেষে। এই যে হিসাব বিজ্ঞানে শেষ মানেই সমাপনী। হিসাব বিজ্ঞানে কোনো একটা কিছুকে আমি শেষ বলছি, তার মানে ওইটা হচ্ছে আমার জন্য সমাপনী। ওইটা আমার জন্য কি ভাইয়া? ওইটা হচ্ছে আমার জন্য সমাপনী। তাইলে কোনো নির্দিষ্ট সময় শেষে হিসাবের যে ব্যালেন্স পাওয়া যায়, নির্দিষ্ট সময় বলতে সমাপনীকে বোঝাচ্ছি। নির্দিষ্ট সময় শেষে আমরা কাকে বোঝাচ্ছি? বোঝাচ্ছি হচ্ছে সমাপনীকে, তাই না? আচ্ছা, এরপরে বলা আছে সাধারণ সঞ্চিতি বলতে কি বোঝায়? সাধারণ সঞ্চিতি ভাইয়া, সাধারণ সঞ্চিতি বলতে কি বোঝায়? সাধারণ সঞ্চিতি এটা আমাদের জন্য মুনাফারই একটা অংশ। এই সাধারণ সঞ্চিতি এটা আমাদের জন্য মুনাফারই একটা অংশ। দেখো, আমরা আমাদের মুনাফার একটা নির্দিষ্ট পরিমাণের অংশ শেয়ার হোল্ডারকারীদের মধ্যে, মালিকদের মধ্যে বা মালিককে বন্টন করে না দিয়ে নির্দিষ্ট একটা টাকা আমি আলাদা করে রেখে দেই আমার ভবিষ্যতে প্রতিষ্ঠানের কোনো ধরনের কোনো বিপদ আপদ আর্থিক চাহিদা মেটানোর জন্য। এই যে যেই পরিমাণের টাকা আমি একটা অনিশ্চিত কাজের জন্য রেখে দিচ্ছি, ভবিষ্যতে এটা কোন কাজে লাগবে আমি জানি না, আদৌ কাজে লাগবে কিনা আমি জানি না, বাট আমি ভবিষ্যৎ পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসাবে এই টাকাটা আমি আলাদা করে রেখেছি। এইটাকে আমরা বলি হচ্ছে সাধারণ সঞ্চিতি। এই সাধারণ সঞ্চিতিটা কিন্তু মূলত মুনাফারই একটা অংশ। বলা আছে যে সম্পদ দীর্ঘদিন ধরে ব্যবসায়ে ব্যবহৃত হয় তাকে কি বলে? তাকে বলা হয় স্থায়ী সম্পদ, বা ইংরেজিতে যেটাকে আমরা বলি ফিক্সড অ্যাসেট। দেখো, স্থায়ী সম্পত্তি হচ্ছে এমন সকল সম্পদ যেই সম্পদের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসা প্রতিষ্ঠানে 1 বছরেরও বেশি সময় ধরে থাকে। এই যে কোনো একটা সম্পদের উপযোগিতা বা কার্যকারিতা যখন আমার ব্যবসায়ে 1 বছরেরও বেশি সময় ধরে থাকবে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে স্থায়ী সম্পত্তি। আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 58। 58 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে মালিক যদি নিট মুনাফা বা নিট লাভের অতিরিক্ত দাবি করলে কি হবে? অতিরিক্ত দাবি করলে তার মূলধনটা ভেঙে যাবে। তার কারণ তুমি খেয়াল করে দেখো, মনে করো মালিক ব্যবসায়ে 10,000 টাকা বিনিয়োগ করছিল, বছর শেষে গিয়ে মালিক দেখলো তার ব্যবসায়ে
2000 টাকা প্রফিট হয়েছে। তো যত টাকা আমার মুনাফা হবে এই পুরো টাকার উপরে একমাত্র অধিকার হচ্ছে মালিকের। যত টাকা আমার মুনাফা হবে ওই টাকার উপরে একমাত্র অধিকার, একমাত্র দাবি হচ্ছে মালিকের। এখন মালিক বলল, না আমার একটা ব্যক্তিগত প্রয়োজন রয়েছে, আমার 2000 টাকায় হবে না, তোমরা আমাকে 3000 টাকা দিবা। তাইলে আমি এই 2000 টাকা দিতে পারবো মুনাফা থেকে, বাকি 1000 টাকা আমার দিতে হবে মালিকের মূলধন থেকে। তখন মালিকের মূলধন 10,000-এর জায়গায় হয়ে যাবে 9000 টাকা। তার মানে মালিক যদি কখনো তার নিট মুনাফার চাইতেও অতিরিক্ত, নিট মুনাফার চাইতেও বেশি মুনাফা দাবি করে, তাহলে কিন্তু তার মূলধনের পরিমাণটা ভেঙে যাবে, অর্থাৎ তার ব্যবসায় মূলধনটা আর ঠিক থাকবে না, এটা ব্রেক হয়ে যাবে, তাই না? আচ্ছা, এরপরে আর্থিক অবস্থার বিবরণী বলতে কি বোঝায়? আর্থিক অবস্থার বিবরণীতে কারবারের দায় ও সম্পত্তি সমূহের বিবরণী, কারবারের সম্পদ ও দায়গুলোর একটা তালিকা, কারবারের সম্পদ ও দায়ের একটা বিবরণীকে আমরা কি বলছি? আমরা বলছি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। চলে যাব প্রশ্ন নাম্বার 60। 60 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে 60 নম্বর প্রশ্ন বলা আছে আর্থিক অবস্থার বিবরণী তৈরির প্রধান উদ্দেশ্য কি? আর্থিক অবস্থার বিবরণী তৈরির প্রধান উদ্দেশ্য কারবারের আর্থিক অবস্থা নিরূপণ করা অথবা কারবারের আর্থিক অবস্থা নির্ণয় করা। কারবারের আর্থিক অবস্থা নিরূপণ করা অথবা কারবারের আর্থিক অবস্থা নির্ণয় করা, তাই না? আচ্ছা, এরপরে দেখো কি বলা আছে আর্থিক বিবরণীর উদ্দেশ্য কি? আর্থিক বিবরণীর উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল, আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় করা। চলে যাব প্রশ্ন নাম্বার আমরা 62-তে। 62 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে নিট লাভ কোথায় স্থানান্তর করা হয়? নিট লাভ কোথায় স্থানান্তর করা হয়? আর্থিক বিবরণীর সম্পত্তি দিকে? না। মূলধন থেকে বিয়োগ করা হয়? না। মূলধনের সাথে যোগ করা হয়? হ্যাঁ। বিবিধ দেনাদারের সাথে যোগ করা হয়? না। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে মূলধনের সাথে যোগ করে দেওয়া হয়। আমরা যখন মালিকানা সত্ত্ব করি আমরা তখন কি করি? মূলধন যোগ হচ্ছে নিট লাভ মাইনাস উত্তোলন, এটা করি না? তাহলে নিট লাভটা আমরা মূলত মূলধনের সাথে যোগ করে দেই, তাই না? আচ্ছা, মূলধন থেকে কোনটি বিয়োগ করতে হয়? মূলধন থেকে যদি আমাদের নিট ক্ষতি বের হয় তাহলে আমরা সেটা কি করি? মূলধন থেকে বাদ দিয়ে দেই, তাই না? তাহলে উত্তর কি? 63-র উত্তর হচ্ছে ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার 64। 64 নম্বর প্রশ্নে বলেছে নিট ক্ষতির ফলে মালিকানা সত্ত্বের কি হয়? নিট ক্ষতির ফলে মালিকানা সত্ত্বের কি হয়? যদি আমার ব্যবসায় নিট ক্ষতি হয় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়। তার কারণ হচ্ছে এই নিট ক্ষতিটা মূলধন থেকে বিয়োগ করে দেখাইতে হয়। তাহলে নিট ক্ষতির ফলে আমার ব্যবসায়ের মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়। আচ্ছা, এরপর চলে যাব প্রশ্ন নাম্বার 65। কোনটি মূলধন থেকে বিয়োগ করতে হয়? কোনটি মূলধন থেকে বিয়োগ করতে হয়? দেখো, মূল্য সংযোজন কর এটার কোনো কাজই নাই। নিট মুনাফা এটা আমরা যোগ করে দেই। মূলধনের সুদ এটা আমরা যোগ করে দেই। উত্তোলনের সুদ এটা আমাদের বিয়োগ করতে হয়। তাহলে মূলধন থেকে বিয়োগ করতে হয় কোনটি? মূলধন থেকে বিয়োগ করতে হয় উত্তোলন। মূলধন থেকে বিয়োগ করতে হয় উত্তোলন। 66 নম্বর প্রশ্নে বলেছে কোনটি মূলধন থেকে বিয়োগ করতে হয়? আবার একই রকম একটা প্রশ্ন, কোনটি মূলধন থেকে বিয়োগ করতে হয়? দেখো, মূলধনের সুদ এটা আমরা যোগ করে দেই। নিট লাভ এটা আমরা কি করে দেই? যোগ করে দেই। মোট ক্ষতি এটা মালিকানা সত্ত্ব বা মূলধনের কাছে এটা আসেই না। আয়কর এটা কি করি? আমরা মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করে দিই, কারণ আয়কর এটাকে আমরা উত্তোলন হিসেবে বিবেচনা করি, কারণ আয়কর এটা মালিকের জন্য একটা খরচ, এবং মালিকের জন্য যদি ব্যবসা প্রতিষ্ঠান কোনো খরচ করে ওইটাকে আসলে উত্তোলন বলে বিবেচনা করা হয়। এজন্য আমরা কি করব? এটা বাদ দিয়ে দিব। তাহলে উত্তর কত? 66-র উত্তর হচ্ছে ঘ। এরপরে আমরা চলে যাব 66-র পরে চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 67, এবং 67 হচ্ছে আমাদের এই টাইপের সর্বশেষ একটা প্রশ্ন। বলা আছে বকেয়া খরচ বা বকেয়া ব্যয় কোথায় দেখাতে হয়? দেখো, বকেয়া খরচ বা বকেয়া ব্যয় এটা হচ্ছে আমাদের জন্য একটা দায়।
এটা হচ্ছে আমাদের জন্য একটা লিয়াবিলিটিস। যেহেতু এটা বকেয়া খরচ বা বকেয়া ব্যয়, এটা আমাদের জন্য একটা স্বল্প মেয়াদি দায় বা খরচ। তাহলে এটা দেখাইতে হবে আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায় হিসেবে, আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায় হিসেবে, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু খুবই চমৎকার ভাবে আমাদের টাইপ 3-তে যতগুলো প্রশ্ন ছিল আমরা কিন্তু সবগুলো প্রশ্ন আলোচনা করে ফেলেছি। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আলোচনা করব টাইপ 4 থেকে। এই টাইপ 4-এর ক্লাসটা তোমাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।